আসসালামু আলাইকুম। আজ ২৬ মে ২০২৪। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যে কৌশলে বাংলাদেশে খ্রিস্টান রাষ্ট্র গঠনের দ্বারপ্রান্তে ষড়যন্ত্রকারীরা। ডয়েচে ভেলের প্রতিবেদনের নিন্দা করেছে সেনাবাহিনী। ফাঁদে ফেলে ইসরায়েলি সেনাদের বন্দী করল হামাস। এবার বিস্তারিত। পার্বত্য চট্টগ্রামে নতুন খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার জোর তৎপরতা শুরু হয়েছে। ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরের আদলে হবে রাষ্ট্রটি। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম নিয়ে ইস্টার্ন স্টেট গঠনের একটা প্রচেষ্টা দীর্ঘদিন ধরেই রয়েছে। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে বোম জনগোষ্ঠীর মাত্র কয়েকশো পরিবার রয়েছে। তারা সবাই খ্রিস্টান। কুকিচিন গ্রুপটা তাদেরই। এদের সঙ্গে যুক্ত হয়েছে মিয়ানমারের শিন প্রদেশের বিদ্রোহীরা। আর এদেশের পৃষ্ঠপোষকতা দিচ্ছে বিদেশি কয়েকটি শক্তিশালী গ্রুপ। সম্প্রতি ব্যাংকের অর্থ লুটের পর সেনাবাহিনীর শক্তিশালী অপারেশনে কুকিচিনের চেইন অব কমান্ড নষ্ট হয়ে গেলেও তারা নতুন করে সংগঠিত হচ্ছে। ধারণা করা হচ্ছে সংগঠিত হয়ে তারা আবারও অস্থিতিশীলতা শুরু করবে। জানা গেছে কুকিচিনের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত আছে। সাঁড়াশি অভিযান চালিয়ে এদেরকে দমন করার সক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাবের রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এদের সঙ্গে বিদেশি গোষ্ঠীর যে সংযোগ রয়েছে তা ধ্বংস করা বেশ কঠিন। প্রসঙ্গত, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি সই হলে কয়েক দশক ধরে চলতে থাকা অশান্তির অবসান হয়। পার্বত্য শান্তি চুক্তিতে সই করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মা। পার্বত্য অঞ্চল থেকে অনেক সেনা ক্যাম্প সরিয়ে আনা হয়, কিন্তু শান্তি চুক্তির প্রায় আড়াই দশক পর তুলনামূলক নতুন কেএনএফ গ্রুপের হামলার ঘটনায় নতুন করে অশান্তি সৃষ্টির আশঙ্কা করা হয়। কেএনএফ গ্রুপের প্রধান নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক ছাত্র। তিনি চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর বাইরে ক্ষুদ্র গোষ্ঠীগুলোর জন্য পৃথক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কেএনএফ গঠন করেন। এ গোষ্ঠীর সশস্ত্র কর্মীরা মিজোরাম সহ বাংলাদেশের বাইরে বিভিন্ন স্থানে প্রশিক্ষণ নিয়েছেন। ভারত মহাসাগর ঘিরে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো চীনের আধিপত্য কমাতে তৎপর। ভূরাজনীতির এমন এক সমীকরণের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত হয়ে উঠল। বিশেষ করে মিয়ানমারে জান্তা বিরোধী গোষ্ঠীগুলোকে সহায়তার লক্ষ্যে যুক্তরাষ্ট্র বার্মা অ্যাক্ট করেছে। ভূরাজনীতির এমন প্রতিযোগিতার সঙ্গে পার্বত্য চট্টগ্রামের ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা সেসব নিয়েও বেশ আলোচনা হচ্ছে। চীনের বেল্ট অ্যান্ড রোডে বাংলাদেশ যুক্ত হয়েছে আগেই। যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি গড়ে বাংলাদেশকে যুক্ত করতে চাইছে। বড় শক্তিগুলোর আধিপত্য বিস্তারের লড়াইয়ে বাংলাদেশ চাপে পড়েছে। খ্রিস্টান মিশনারিদের ভয়াবহ তৎপরতা চলছে পাহাড়ে। ধর্মান্তকরণের মাধ্যমে ষড়যন্ত্রকারীরা তাদের স্বপ্নের খ্রিস্টান রাষ্ট্র তৈরির কাজ ইতোমধ্যে অনেক দূর এগিয়ে নিয়েছে। এ বিষয়ে দৈনিক আমাদের অর্থনীতির একটি প্রতিবেদন তুলে ধরা হচ্ছে চেঞ্জ টিভির দর্শকদের জন্য। বাংলাদেশের পাহাড়ি জনপদ পার্বত্য চট্টগ্রামকে ঘিরে এনজিওর আড়ালে চলছে ধর্মান্তকরণ। দেশের গুরুত্বপূর্ণ এই জনপদের পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের টার্গেট করে মাঠে নেমেছে আন্তর্জাতিক খ্রিস্টান মিশনারিগুলো। অভিযোগ, স্বাস্থ্য ও সমাজসেবার নামে দরিদ্র পীড়িত উপজাতি জনগোষ্ঠীকে ধর্মান্তরের কারণে অপতৎপরতায় লিপ্ত বিদেশি অর্থে পরিপুষ্ট এই এনজিওগুলো। এ অবস্থা চলতে থাকলে এ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম জোরদার হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। পার্বত্য চট্টগ্রামের ৩ জেলার রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বসবাস করে ১৩টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী। রাজনৈতিক বিচ্ছিন্নতা, চরম দারিদ্র্য, ক্ষুধা, মহামারী, অপুষ্টি ও স্যানিটেশন সমস্যা নিত্যসঙ্গী তাদের। আর এই সুযোগকে কাজে লাগিয়ে স্বার্থসিদ্ধি করছে এনজিওগুলো। পশ্চিমাদের পার্বত্য অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্তের অংশ এটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ বছরে সেখানে ১২,০০০ উপজাতি পরিবার খ্রিস্টান হয়েছে। এক্ষেত্রে ৩ পার্বত্য জেলার ১৯৪টি গির্জা মুখ্য ভূমিকা রেখেছে। এর মধ্যে খাগড়াছড়ি জেলায় ৭৩টি গির্জা রয়েছে। ১৯৯২ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত এ জেলায় ৪,০৩১টি পরিবার খ্রিস্টান হয়েছে। বান্দরবান জেলায় গির্জা রয়েছে ১১৭টি। এখানে একই সময়ে খ্রিস্টান হয়েছে ৬,৪৮০টি উপজাতি পরিবার। রাঙামাটিতে ৪টি গির্জা খ্রিস্টান বানিয়েছে ১,৬৯০টি পরিবারকে। পাহাড়ি যেসব জনগোষ্ঠী লোকসংখ্যা কম, তাদের প্রায় শতভাগ খ্রিস্টান হয়ে গেছে অনেক আগেই। এমন একটি উপজাতি পাংখু, যাদের পুরো জনগোষ্ঠী খ্রিস্টান হয়ে গেছে। বদলে গেছে তাদের ভাষা, এমনকি তাদের অক্ষরও ইংরেজি। জানা যায় এনজিওর নাম ধারণ করে খ্রিস্টানরা এই দুর্গম এলাকায় হাসপাতাল, বিনোদন কেন্দ্র, গির্জা ইত্যাদি গড়ে তুলেছে। বহুজাতিক কোম্পানির আর্থ রাজনৈতিক স্বার্থে এবং অসহায় নিঃস্ব নিরক্ষর মানুষকে সেবা করার নামে ইউরোপীয় সংস্কৃতি ও খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার চেষ্টা চালাচ্ছে এই এনজিওগুলো। এদের বাজেটের ৯০% অর্থ খ্রিস্টানদের বা খ্রিস্টান হওয়ার সম্ভাবনাময় ব্যক্তিদের স্বার্থে ব্যয় হয়। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর ইউনিয়ন খাগড়াছড়ি জেলার সাজেক।
সীমান্তবর্তী ও দুর্গম এই উপত্যকায় খাগড়াছড়ি বা রাঙামাটি শহর থেকে পৌঁছতে সময় লাগে 2 দিন। এই ইউনিয়নে 20টি গ্রামে খেয়াং, বং, পাংখু, লুসাই উপজাতির 10,000 মানুষের বাস। 20 বছর আগেও এখানে খ্রিস্ট ধর্মের নামগন্ধ ছিল না। উপজাতিদের ভাষা, সংস্কৃতি সবই ছিল, আজ তার কিছুই নেই। সাজেক ইউনিয়নের আকর্ষণীয় রুইলুই পর্যটন কেন্দ্রে অবস্থিত গির্জার ধর্মপ্রচারক ময়তে লুসাইয়ের সঙ্গে কথা হয় এ বিষয়ে। তিনি ধর্মান্তরকরণের বিষয়টি অস্বীকার করেন, বলেন, আমরা কেবল নিজ ধর্মের অনুসারীদের বাইবেলের শিক্ষা দিয়ে থাকি। 7 সিস্টার নামে খ্যাত মিজোরাম, নাগাল্যান্ড, হিমাচল, অরুণাচল প্রভৃতি ভারতীয় রাজ্যের বৃহত্তর জনগোষ্ঠী এখন ধর্মান্তরিত খ্রিস্টান। ওইসব পাহাড়ি অঞ্চল সংলগ্ন বাংলাদেশের পার্বত্য এলাকায়ও উল্লেখযোগ্য হারে খ্রিস্টানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রদায়িক উন্নয়ন পরিকল্পনার অধীনে এখানকার খ্রিস্টান যুবকদের উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা প্রভৃতি দেশে প্রেরণ করে থাকে। এভাবে সীমান্তের 2 পাশে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এদিকে এনজিওদের দেশীয় সংস্কৃতি ও আদর্শ বহির্ভূত সব কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানিয়েছে সচেতন নাগরিকরা। পাশাপাশি এই এনজিওদের কর্মকাণ্ড ঘনিষ্ঠভাবে মনিটরিং এর দাবি তুলেছেন তারা। এর আগে নাইখ্যাংছড়ি উপজেলা পরিষদে হলরুমে ধর্মান্তরিত করার ঘটনায় গণশুনানিও অনুষ্ঠিত হয়। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ এনেছে বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বী চাক সম্প্রদায়ের নেতারা। এ বিষয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও প্রদান করেন তারা। 32 জন বৌদ্ধ ধর্মাবলম্বী নেতার স্বাক্ষরিত স্মারকলিপিটি রাষ্ট্রপ্রধান ছাড়াও 6টি মন্ত্রণালয়, মানবাধিকার সংস্থা, বিজিবি, পুলিশ প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, ওসি সহ বিভিন্ন বৌদ্ধ সমিতি এবং ইউপি চেয়ারম্যানদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে। স্মারকলিপির সাথে নব্য খ্রিস্টান প্রচারক চাক ছেলে মেয়েদের একটি নামের তালিকাও সংযুক্ত করা হয়। এ ব্যাপারে চাক সম্প্রদায়ের নেতা ছানু অং চাক, বাচাচিং চাক, নাইন্দা অং চাক, ফোসা অং চাক, অং থোয়াইং চিং চাক জানান, খ্রিস্টিয়ান মিশন চাক ছেলে মেয়েদেরকে ধর্মান্তরিত করার কারণে ভবিষ্যতে বড় ধরনের ধর্মীয় দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে রাষ্ট্রীয়ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ প্রশাসনিক সহায়তা পেতে সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান। সূত্র মতে ধর্মান্তরিত করার এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকার ব্যাপারে বেশ কয়েকটি এনজিওর নাম প্রায় সময় উঠে আসে। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি সংবাদে এসব এনজিওগুলোর নাম উল্লেখ করা হয়। এগুলো হচ্ছে ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট অব বাংলাদেশ সিসিডিবি, অ্যাডভান্টেজ ক্রুশ অব বাংলাদেশ, হিউম্যানিটারিয়ান বাংলাদেশ, গ্রিন হিল গ্রামীণ উন্নয়ন সংস্থা গ্রাউস, কারিতাস ইভানজেলিক্যাল ক্রিশ্চিয়ান ক্রুশ, শান্তিরানী ক্যাথলিক চার্চ, জাইনপাড়া আশ্রম উদ্যান, আশার আলো, মহামণি শিশু সদন, বৈশানীয় তৈমু প্রভৃতি। অভিযোগ উঠেছে এসব সংগঠন মাসিক নগদ অর্থ সহায়তা ও প্রতি সপ্তাহে চাল, ডাল, তেল, কৃষি সামগ্রী সরবরাহের শর্তে এলাকায় গরিব মানুষকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করছে। পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মিশরের জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউট। সংস্থাটি বলছে, চলতি হিজরি সন 1445-এর জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 7 জুন। সেই হিসেবে আগামী 16 জুন রোববার ঈদুল আজহা উদযাপিত হতে পারে। মিশরের জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডক্টর তাহার আবেহ বলেছেন, তাদের সৌর গবেষণা ল্যাবরেটরি গণনা করে দেখেছে 7 জুন জিলহজ মাসের প্রথম দিন হতে পারে। তিনি জানিয়েছেন, তাদের হিসাব নিকাশে দেখা গেছে কায়রোর সময় অনুযায়ী আগামী 6 জুন দুপুর 2টা 39 জিলহজ মাসের অর্ধচন্দ্রের জন্ম হবে। ওই দিন জিলকদ মাসের 29তম দিন থাকবে। ওই দিনই মক্কায় জিলহজের অর্ধচন্দ্রটি সূর্যাস্তের 11 মিনিট এবং কায়রোতে 18 মিনিট পর পর্যন্ত দেখা যাবে। এছাড়া মিশরের অন্যান্য অঞ্চলগুলোতে নতুন এই চাঁদটি সূর্যাস্তের 12 থেকে 20 মিনিট পর্যন্ত দেখা যাবে। তিনি আরও জানিয়েছেন, আরব বিশ্বের দেশগুলোর আকাশে ওই দিন অর্ধচন্দ্রটি 1 থেকে 28 মিনিট পর্যন্ত অবস্থান করবে। তবে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার আকাশে চাঁদটি সূর্যাস্তের 9 থেকে 14 মিনিট আগে অস্ত যাবে। এর ফলে ওই দিন এই অঞ্চলে চাঁদটি দেখা যাবে না। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন চাঁদ দেখা যায় তার পরের দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে চাঁদ দেখা যায়। যদি মিশরের জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউটের তথ্য সঠিক হয় তাহলে বাংলাদেশে আগামী 17 জুন সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সম্প্রতি ডয়েচে ভ্যালের টর্চার্স ডেপ্লয়েড SUN পিসকিপার শিরোনামে প্রচারিত ডকুমেন্টারি তথ্যচিত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যদের নিয়ে বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ISPR এ তথ্য জানায়। ISPR জানায়, শান্তিরক্ষী নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের কঠোর নির্বাচন এবং
যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণ করে সবসময় সবচেয়ে যোগ্য এবং পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা সেনা সদস্যদের মোতায়েন নিশ্চিত করা হয়। সর্বদা এই প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী নির্বাচনে উচ্চমানের আচরণবিধি এবং পেশাগত দক্ষতার দায়বদ্ধতা প্রমাণ করেছে। আইএসপিআর জানায়, ডকুমেন্টারিতে উপস্থাপিত অভিযোগের বিষয়ে ডয়েচে ভেলে ডিডব্লিউ বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে কোনো মন্তব্য গ্রহণ করেনি। পক্ষপাতমূলক ও একপেশে এই প্রতিবেদনের লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ। ডকুমেন্টারিতে অপ্রাসঙ্গিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ভিডিও ফুটেজ ব্যবহার করে অপর একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানহানি করাই এর মূল অভিপ্রায় ছিল বলে প্রতীয়মান। এটি সম্পূর্ণ একটি পক্ষপাতদুষ্ট অভিপ্রয়াস, যা ডকুমেন্টারিটির বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বিনষ্ট করেছে, জানায় আইএসপিআর। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর 131 জন বীর সেনানী সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করেন এবং 239 জন আহত হন। জাতিসংঘের পতাকা সমুন্নত রাখার চেষ্টায় এটি একটি বিরল উদাহরণ। এছাড়া গত 3 দশকে জাতিসংঘের অধীনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা যে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থেকে মুক্ত, যে একটি দৃষ্টান্তমূলক অর্জন। এসব বক্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক শান্তিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গণমাধ্যমগুলোর ন্যায্য এবং ভারসাম্যপূর্ণ প্রতিবেদনের নীতি মেনে চলা অত্যন্ত প্রয়োজনীয় বলেও মনে করে আইএসপিআর। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই সময়ে আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক কিছুর পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব? দুভাবে করা যায়। প্রথমত, অনলাইনে। আপনি যদি আপনার মেইল থেকে আপনাকেই মেল করেন, তাহলে আপনার মেইলেই এগুলো সংরক্ষিত থাকবে। দ্বিতীয়, অফলাইনে। আপনি একটা নোটবুকে টুকে রাখুন, এরপর নোটবুকটি এমন একটা জায়গায় রাখুন যে জায়গাটি নিরাপদ বা অন্যের নাগালের বাইরে। এভাবেই আপনি আপনার পাসওয়ার্ড সংরক্ষণে রাখতে পারেন। আর পাসওয়ার্ড যদি হারিয়ে যায় তাহলে ভয়াবহ বিপত্তির মধ্যে পড়বেন, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। সেই জন্যে এই বিষয়গুলোতে অবশ্যই আপনার আমার নজর দেওয়া প্রয়োজন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার ফিলিস্তিন প্রসঙ্গ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ইসরায়েলের একদল সৈনিককে ফাঁদে ফেলে বন্দী করার দাবি করেছে। ফিলিস্তিনি গ্রুপটি একটি রেকর্ড করা অডিও বার্তায় এই দাবি করে। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় তাদের বন্দী করা হয় বলে এতে জানানো হয়। কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা অবশ্য কতজন ইসরায়েলি সৈন্যকে বন্দী করা হয়েছে সে তথ্য দেননি। তবে তিনি জানিয়েছেন, ওই ইসরায়েলি সৈন্য দলে যত সৈন্য ছিল তারা সবাই হয় নিহত বা আহত অথবা বন্দী হয়েছে। হামাস এ নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায় ফিলিস্তিনি যোদ্ধারা এক ইসরায়েলি সৈন্যকে টেনে হামাসের একটি সুড়ঙ্গে নিয়ে যাচ্ছে। উত্তর গাজার জাবালিয়ায় এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। এখানে আগে থেকে ইসরায়েলি সৈন্যরা প্রবল প্রতিরোধের মুখে পড়ছিল। ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য হামাস যোদ্ধাদের হাতে তাদের সৈন্য আটক হওয়ার দাবি অস্বীকার করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এক্স পোস্টে জানায়, ইসরায়েলি সেনাবাহিনী স্পষ্ট করছে যে তাদের কোনো সৈন্য অপহরণ বা দুর্ঘটনার শিকার হয়নি। গাজার ফিলিস্তিনি যোদ্ধারা উত্তরাঞ্চলে জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ফাইটিং কম্পাউন্ড প্রতিষ্ঠা করেছে। এর ফলে তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন ভবনের মধ্য দিয়ে দ্রুত এবং নিরাপদে চলাচল করতে পারছে। এতে করে আগের মতো তাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে না, আর রাস্তায় তাদের দেখা মাত্র ইসরায়েলি হামলার যে শিকার হতো তা থেকেও রক্ষা পাচ্ছে। যুদ্ধ পর্যবেক্ষকেরা এ তথ্য জানিয়েছেন। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার দরকার নেই বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় কর্মকর্তা ওসামা হামদান। গাজা যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরুর খবর ইসরায়েলি মিডিয়ায় প্রকাশ করার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। শনিবার আল জাজিরা আরাবিককে ফোনে দেয়া এক সাক্ষাৎকারে হামদান বলেন, এখন অবিলম্বে ইসরায়েলের যা করা দরকার তা হলো গাজা থেকে তাদের পূর্ণ প্রত্যাহার এবং সকল ধরনের আগ্রাসন বন্ধ করা। তিনি বলেন, আমাদের নতুন আলোচনার দরকার নেই। তিনি আরও জানান, হামাস ইতোমধ্যে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে, যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, আলোচনার সময় নতুন প্রস্তাব ইসরায়েল গ্রহণ করবে এমন কোনো নিশ্চয়তা নেই। এমন কোনো আন্তরিক নিশ্চয়তা না থাকলে আলোচনার অর্থ হলো আগ্রাসন অব্যাহত রাখার জন্য ইসরায়েলকে আরও সময় দেয়া। একদিকে গাজার ফিলিস্তিনিদের ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা, অন্যদিকে গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে কট্টর ডানপন্থী ইসরায়েলি বিক্ষোভকারীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত ছবি ও ভিডিও বন্যা বইছে। এতে গাজার জন্য পাঠানো ত্রাণের লরি আটকে দিয়ে সেগুলো লুটপাট করতে এবং ত্রাণের প্যাকেট রাস্তায় ছুঁড়ে নষ্ট করতে দেখা গেছে। উগ্র ডানপন্থী ইসরায়েলি বিক্ষোভকারীরা ত্রাণের লরি আটকে ত্রাণের বাক্সগুলো খুলছে এবং
খাবারের প্যাকেট মাটিতে ছুঁড়ে ফেলে পা দিয়ে মারিয়ে দিচ্ছে। শিশুদেরও এসব করতে দেখা গেছে। ত্রাণ নষ্টকারী একজন বলেন, গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ। এভাবেই আমরা জিততে পারবো, এভাবে আমরা জিম্মিদের ফিরিয়ে আনতে সক্ষম হব। একটি ভিডিওতে আটকে পড়া লরির মধ্যে একটিতে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। অন্য কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে কট্টর ডানপন্থী ইসরায়েলি বিক্ষোভকারীরা অধিকৃত পশ্চিম তীরের জেরুজালেমে ত্রাণ বোঝাই লরি জোর করে থামাচ্ছে এবং ওইসব ত্রাণ কোথায় যাচ্ছে চালকের কাছে তার প্রমাণ চাইছে। তাদের লক্ষ্য গাজার জন্য পাঠানো ত্রাণ আটকে দেওয়া ও নষ্ট করা। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।